নমস্কার। শুরু হচ্ছে ভূত দক্ষিণের পরিচালনায় এবং বিশ্বজিতের লেখা আজকের গল্প বালি ব্রিজের ঘটনা। দাপুটে ওসি মিলন চৌধুরী 4 জন কনস্টেবল সঙ্গে নিয়ে রাত্রে বেরিয়েছেন পেট্রোল ডিউটিতে। বালি ব্রিজের ওপর দিয়ে মন্থর গতিতে গাড়িটা এগিয়ে চলেছে বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে দূরপাল্লার গাড়িগুলো ঝমঝমাঝম শব্দ তুলে এগিয়ে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিশ্বস্ত সূত্রে চাপা খবর ছিল বিস্কুট কোম্পানির গাড়িতে সোনার বিস্কুট পাচার হবে। রাত 12টার পর সেই দুষ্কৃতী চক্রকে পাকড়াও করার জন্যেই বারচারেক চক্র মেরে বালি ব্রিজের এক পাশে জিপটা রাখতে আদেশ করলেন মিলন চৌধুরী। জিপ থেকে নামতেই লক্ষ্য করল ব্রিজের রেলিং ধরে এক মধ্যবয়সী মহিলা মন্দিরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। পরনে তার সাদা ধবধবে থান, মাথায় এলো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, পায়ে কোনো স্যান্ডেল নেই। জিপ থেকে নেমে পায়ে কাছে এসে মিলন চৌধুরী জানতে চাইলেন, কে তুমি? এখানে একা দাঁড়িয়ে আছো কেন? কোনো উত্তর নেই। কে তুমি? উত্তর দাও, চড়া গলায় বললেন ওসি। তাও কোনো উত্তর নেই। যেমন নির্বাক ছিলেন মহিলাটি, তেমনই নির্বাকভাবে দাঁড়িয়ে রইলেন। অপলক দৃষ্টি তার মন্দিরের দিকেই নিবদ্ধ। পরিচয় দাও, তা না হলে আমি তোমাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। মহিলাটি একটুও বিচলিত হলেন না, পরিচয় দেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করলেন না। নির্নিমেষ দৃষ্টি মন্দিরের দিকেই। ওসির মাথায় জিদ চেপে গেল। একের পর এক ট্রাক, লরি, প্রাইভেট, মারুতি, টাটা সুমো গাড়িগুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোনো ভ্রুক্ষেপ নেই তার। অনতি দূরে 4 জন কনস্টেবল অপেক্ষা করছে। ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত ছুঁয়ে গাড়িটা স্টার্ট দিয়েই রেখেছে। ওসি পুনরায় বললেন, কে তুমি? উত্তর দাও। ভদ্র মহিলার অপলক দৃষ্টি তখনও মন্দিরের দিকে নিবদ্ধ হয়ে আছে। কনস্টেবল বিমল দত্ত এগিয়ে এসে বলল, স্যার, ও হয়তো বড্ড পাগল টাগল হবে, আপনি জিপে চলে আসুন। না, ওকে আমার সন্দেহ হচ্ছে। ছদ্মবেশী কোনো মহিলা মাফিয়া চক্রের অনুচর হতে পারে। ওসি বললেন। তাও আবারও বিমল দত্ত বলল, না স্যার, ওর হয়তো মাথার গড়বড় আছে, অথবা কালা বা বোবাও হতে পারে। আপনি ওকে ছেড়ে দিন। ধমক দিয়ে ওসি মিলন চৌধুরী বললেন, যত সব গাধার দল, কোনো বুদ্ধিশুদ্ধি নেই। চিরকাল কনস্টেবল হয়েই ঝুলে থাকতে হবে, প্রমোশন আর এই জীবনে পেতে হবে না। পুনরায় চিৎকার করে উঠল ওসি, কে তুমি? কোথায় থাকো? তেমনই মৌনভাবেই দাঁড়িয়ে থাকলেন সেই অপরিচিতা মহিলা। তর্জন গর্জনে কোনো ফল হলো না, যেন নির্ভীক স্বাধীন কোনো এক মুক্ত বিহঙ্গ। জীবনের যেন সব আশা ভরসা ফুরিয়ে গেছে। কোনো বাধা ধরা নিয়ম কানুনের বালাই নেই। জাগতিক নিয়ম শৃঙ্খলার বহু ঊর্ধ্বে যেন তার চলমান জীবনের বিচ্ছুরণ। তাকে ভয় দেখিয়ে ধমক দিয়ে বশ করে বন্দি করার ইচ্ছাও অমূলক। ওসি তবুও নাছোড়বান্দা। কনস্টেবল বলাই সরকারকে ওসি হুকুম করলেন, ওকে ধরে নিয়ে গাড়িতে তোলো। গঙ্গার 2 তীরে তখনও উজ্জ্বল বিজলিবাতির রং ঝলমল খেলা। তার আভা জলের ঠিকরে পড়েছে। বালি ব্রিজে এমনভাবে নিশীথের নীরবতা অনেক দিন ওসির নজরে পড়েনি। দুপাশে ঘুমন্ত প্রহর, তবু যেন এ পথ জলের ঢেউয়ে ঢেউয়ে জীবন্ত। পথ যেন গড়িয়ে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গঙ্গার 2 তীরে বাড়িঘর, বস্তি, গাছগাছালির মাথায় হিমের বিস্তার, যেটিতে নৌকা বাঁধা। 2-একটা মাছ ধরার লঞ্চ এগিয়ে যাচ্ছে দক্ষিণ থেকে উত্তর প্রান্তে।
মাঝে মাঝে মোটর বোর্ডের গর্জন কানের ওপর আছড় খেয়ে খেয়ে পড়ছে। ঈষৎ উচ্চ ফুটপাতের ওপর দাঁড়িয়ে অপরিচিতা মহিলা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নির্বাক মুখে দাঁড়িয়ে আছেন। আকাশে টুকরো টুকরো মেঘের মেলা, গোলাকার চাঁদ উঁকি দিয়ে আবার ডুবে যাচ্ছে মেঘের অন্তরালে। নিরুপায় কনস্টেবল বলাই সরকার ওসির কথা মতো তাকে ধরে নিয়ে জিপের পিছনে তুলল। সকলেই একে একে উঠপাট করে জিপে ঠেলে উঠতেই ওসি ড্রাইভারকে হুকুম করলেন ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বার 2 চক্র মেরে তবেই থানায় যেন যাওয়া হয়। পুনরায় বালি ব্রিজের ওপর দিয়েই ওরা যাবে। অগত্যা 12 ফুট ধরে ব্রিজটা পেরিয়ে বেশ কিছুটা পথ অতিক্রম করে আবার ফিরতে হয় থানায়। উত্তরপাড়া তখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। মধ্যবয়সী মহিলাটিকে লকআপের মধ্যে নিক্ষেপ করে ওসি আবার ড্রাইভারকে আদেশ করলেন, চলুন আবার আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাব। ওসির আদেশ মতো পুনরায় জিপ ছুটতে থাকলো। গঙ্গার 2 তীরে বিদ্যুতের আলো জ্বলছে। তীব্র জ্যোতির আলোগুলো ঠিকরে পড়েছে জলে। ঢেউয়ের মাথায় জ্যোৎস্না থই থই করছে। জিপ ছুটছে হু হু করে। বালি ব্রিজের মাঝ বরাবর সে পুনরায় সেই একই দৃশ্য লক্ষ্য করল। মধ্যবয়সী সেই মহিলা সাদা ধবধবে থান পরে অপলক দৃষ্টিতে মন্দিরের দিকে তাকিয়ে আছেন। প্রথমে ওসির মনে হলো দৃষ্টি বিভ্রম। সেই ভেবেই বলাইকে ডেকে বললেন, দেখো তো এই মহিলাটিকে। জিপ থামতেই 3 জন কনস্টেবল নেমে পড়ল। ওসি নিজেও নেমে এসে মহিলার কাছে দাঁড়ালেন। তার মুখের ওপর টর্চ মেরে পর্যবেক্ষণ করলেন। সেই একই মহিলা, কিন্তু আশ্চর্য, এই ঘন্টা 2 পূর্বে যাকে লকআপের মধ্যে তালা দিয়ে আটকে রেখে আসা হয়েছে তিনি এখানে কি করে এলেন? এ ভাবা যায় না। মহিলাটি লকআপের দরজা ভেঙে হঠাৎ এখানে চলে এসেছেন। মিলন চৌধুরী বেশ কিছুক্ষণ ভাবলেন, কিন্তু সঠিক কিছু অনুমান করতে পারলেন না। বলি বলি করে বলাই সরকার পরিষ্কার করে বলেই ফেলল যে ঘটনাটি কিন্তু তার মাথায় খুব একটা ঢুকছে না, খুব গোলমাল লাগছে। লকআপে ঠিক মতো তালা দেওয়া হয়েছিল? ওসি মিলন চৌধুরী ধমকের সুরে প্রশ্ন করলেন। কনস্টেবল বলাই সরকার বলল যে সে নিজে হাতে চাবি দিয়ে চাবির তোরা ডিউটি অফিসারের কাছে জমা দিয়ে এসেছে। কিন্তু তা কি করে হয়? তালা যদি ঠিকই দেওয়া হয় তাহলে তো কোনো ভুল হয়নি। কিন্তু ভুল যদি না হয় তবে মহিলাটি এখানে এলেন কি করে? কনস্টেবল বলাই সরকার বলল যে তালা ঠিকঠাকই দেওয়া হয়েছে। তাও ওসি প্রচন্ড ধমক দিয়ে মহিলার কাছে এসে দাঁড়ালেন। তখন বিমল দত্ত বলল, স্যার, সেই মহিলাই এই মহিলা। সেই ধবধবে থান পরা, এলো চুল, অবিকল একই রকম দেখতে, হাত পা এমনকি দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও একই রকম। এখানে প্রথম থেকে তিনি যেভাবে মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন এখনো সেইভাবেই দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু লকআপ থেকে এখানে এলেন কি করে? ওসি বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে ঘেমে নিয়ে উঠলেন। সার্ভিস জীবনে এমন ঘটনা পূর্বে আর কখনো ঘটেনি। আশ্চর্য, কিছুক্ষণ পূর্বে ওকে উঠিয়ে নিয়ে লকআপে আটকে রেখে আসা হয়েছিল। কড়া পাহারা, সেই পাহারা টপকে সকলের চোখে ধুলো দিয়ে এখানে মহিলাটি পুনরায় এলেন কি করে? এত তাজ্জব ব্যাপার। এখন কি করা যায়? ওসি বেশ কিছুক্ষণ ভাবলেন, কিন্তু ভাবনার কিনারা কিছু পেলেন না। ওসি পুনরায় মহিলাটির কাছে এলেন, বললেন, পরিমল, দেখো তো মহিলাটি কি কোনো জাদুকর? পিসি সরকারের ম্যাজিকের মতো তাক লাগিয়ে দিলেন যে। ড্রাইভার একেবারে নিচে নেমে এসে তন্ন তন্ন করে দেখলেন। অবাক হয়ে বললেন যে হ্যাঁ, সত্যি সেই মহিলাটাই। প্রথমবার যেমনভাবে এখানে দাঁড়িয়েছিল ঠিক তেমনভাবেই মন্দিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন।
পরিমল বলল যে এই এত গভীর রাতে এখানে মহিলাটি দাঁড়িয়ে আছে কেন? কারোর জন্য কি অপেক্ষা করছে? মহিলাটি এই কথাগুলো শোনার পরেও কোনো উত্তর দিলেন না, তেমনই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। পলকহীন নেত্রে তাকিয়ে আছেন দক্ষিণেশ্বরের মন্দিরের দিকেই। ওসি বললেন, বিমল, ওকে তুমি পুনরায় গাড়িতে তুলে নাও। পুনরায় ওকে নিয়ে যাব থানায়। কোনো দুষ্কৃতী চক্রের অনুচরও হতে পারে। বিমল দত্ত বলল, স্যার ক্ষমা করুন, এ কাজ আমি পারব। কি বললে? আমার মুখের ওপর জবাব? পারবো না? ওসি খুব রেগে গেছে। আগে স্যার, আমার ভয় করছে। রেগে মেগে ওসি বলে উঠল, ভয়? তবে পুলিশের খাতায় নাম লিখিয়েছিলে কেন? চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি চলে যেতে পারো না? আমার মাথা ঘুরছে, কি করছি আর কি বলছি সব তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। সাহস দেখিয়ে মিলন চৌধুরী বলে উঠল, ঠিক আছে, কাউকে দরকার হবে না, আমি ওকে ধরে নিয়ে গাড়িতে তুলছি। আগে অপরাধ নেবেন না স্যার, ঘটনাটা আমার কেমন যেন ভৌতিক ভৌতিক মনে হচ্ছে। বিমল দত্তের কথায় পাত্তা না দিয়ে ওসি তাকে ভর্ৎসনা করে বলে উঠলেন, মনে হলেই হলো? মনের তো কোনো টাকা পয়সা লাগে না, যা হোক ইচ্ছে মতো মনে করলেই হয়। ড্রাইভার জিপ গাড়িতে গিয়ে বসলো। ওসি পায়ে পায়ে এগিয়ে এসে এক হাত ধরে টান দিতেই মহিলাটি বালি ব্রিজের রেলিং ছেড়ে দিলেন। তারপর এক ধাক্কা দিয়ে তাকে জিপে তুললেন। হুটহাট করে বন্দুকধারী পুলিশ 4টে জিপে উঠে বসলো। জিপ ছুটতে লাগলো হু হু করে। কৌতূহল আর উদ্দীপনা নিয়ে পুনরায় যখন থানায় গাড়িটা ঢুকলো তখন লোডশেডিং। সারা থানা হই হই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ওসি সেটিকে এই মারে কি সেই মারে এমনই ভাব। তর্জন গর্জনে থানায় যারা মধ্যরাত্রিতে ডিউটিতে ছিলেন তাদের ঘুম ঘুম ভাবে চড়ক গাছে উঠল। চোর, চিটিংবাজ, 420, খুনে ডাকাত সকলেই তখন ভয়ে ততস্থ হয়ে পড়ল। মেজবাবু, সেজবাবু, ছোটবাবু সকলেই লকআপের সামনে দাঁড়ালেন। বড়বাবু উত্তপ্ত কণ্ঠে বললেন, এই মহিলাটিকে 2 ঘন্টা আগেই বালি ব্রিজ থেকে তুলে এনে লকআপে ঢুকিয়ে দিয়ে গেছি। দ্বিতীয়বার রাউন্ডে যাওয়ার সময় দেখি সেই রেলিং ধরে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। এটা হয় কি করে? মেজবাবু তখন বাঁকা চোখে প্রশ্ন ছুড়ে বললেন যে, তালা দেওয়া তো ঠিকই হয়েছিল, কিন্তু কোথা দিয়ে পালালে হে দুলাল? তখন বলাই সরকার ভয়ে ভয়ে কণ্ঠে বলে উঠল, উনি বোবা স্যার, এতক্ষণ কোনো কথা বলেনি। ঠিক আছে, কাল সকালে সব ব্যবস্থা হবে। এখন লকআপে পুনরায় ওকে তালা দিয়ে রাখো। বড়বাবু আদেশ দিয়ে পুনরায় জিপে উঠল। কারণ বড় ধরনের একটা মাল পাচারের সংবাদ আছে, দেরি করলে চলবে না। সবার সামনে লকআপের দরজা খুলে পুনরায় তাকে সেখানে নিক্ষেপ করা হলো। মহিলাটি 2 ফোঁটা চোখের জলও ফেললেন না, উচ্চ স্বরে একটু কাঁদলেনও না। ভয় পেলে মানুষের মুখের ওপর যে আতঙ্কের ছবি ফুটে ওঠে তেমনও কিছু মনেও হলো না। যেমন এক ঝাঁকানিতে জিপে উঠেছিলেন ঠিক তেমন আরেক ধাক্কায় লকআপের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। ওসি মিলন চৌধুরী আরেক দফা জিপ বার করে ছুটছেন বালি ব্রিজের ওপর দিয়ে, মাঝ বরাবর এসেছেন। এবার সর্বশরীর শিউরে উঠল তার। তৃতীয়বার নজরে পড়ল সেই একই দৃশ্য। সেই মহিলা একইভাবে রেলিং ধরে একই রকম অঙ্গভঙ্গি নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন। ওসি পুনরায় জিপ থেকে নামলেন। মহিলাটিকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করলেন। সেই একই ধবধবে সাদা থান পরা মহিলা। গঙ্গার ওপার থেকে একটা আলো হঠাৎ এসে পড়েছে ওর শরীরের ওপর। পিঠময় এলো চুল ছড়িয়ে পড়ে আছে, কোমর পর্যন্ত নেমে এসেছে মেঘের মতো এক ঠাই চুল। মুখশ্রীতে লাবণ্য আছে, নিখুঁত অঙ্গ সৌষ্ঠবের তুলনা নেই। নির্বাক এই মহিলাটির কাছে দাঁড়িয়ে অনর্থবার প্রশ্নবাণ নিক্ষেপ না করে হাত ধরে পুনরায় জিপে তুললেন। জিপ থানার উদ্দেশ্যে ছুটতে লাগলো। ওসির মাথাটা একটু ধরেছিল।
বেশি রাত অবধি দুশ্চিন্তায় থাকলে এমন মাঝে মধ্যে হয়। সেই ভেবেই কিছুক্ষণ আহ করে রাত 3:30-র সময় যখন থানায় এসে জিপ গাড়িটা থামলো, তখন কি একটা অলৌকিক শক্তির কবলে পড়ে তার সর্বশরীর যেন ঝিমঝিম করা শুরু হয়েছে। বুকের দুই পাশে সামান্য ব্যথা ব্যথা নিয়ে থানায় পৌঁছলেন। পরের দিন সকালবেলা যখন লকআপের দরজা খোলা হলো, তখন সকলেই আরেকবার আশ্চর্য না হয় পারলেন না। বালিব্রিজ থেকে গ্রেপ্তার করে আনা মহিলাটি নিখোঁজ। পলাতকা এই মহিলার কোনো হদিশ কেউ দিতে পারল না। সকাল থেকেই ওসির শরীরের মধ্যে যেন এক আগুনের গোলা ওঠানামা করছে। সর্বশরীর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কোয়ার্টারে যাওয়ার সময় মাথা ঘুরে পড়লেন তিনি, তারপর সম্পূর্ণ অজ্ঞান। ডাক্তার এলেন, বললেন যে স্ট্রোকের ফার্স্ট স্টেজ, কেউ বললেন প্যারালাইজ। তিনি আর সুস্থ হয়ে উঠলেন না। ডান পা ডান হাত সারা জীবনের মতো অবশ অক্ষম হয়ে গেল। কাজের মানুষ অকেজো হয়ে পড়তেই চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ল। এখনো ওসি মিলন চৌধুরী চোখ বন্ধ করলে ঘুমের বদলে সেই সাদা ধবধবে থান পড়া মহিলাটিকে দু চোখের সামনে দেখতে পান। আর যখনই দেখতে পান তখনই চিৎকার করে ওঠেন। ইদানিং কথায় একটু জড়তা এসেছে, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, তবে দুর্যোগের আতঙ্কে আজও চমকে চমকে ওঠেন। একটু তন্দ্রচ্ছন্ন ভাব এলে মাঝে মধ্যেই ভয় পেয়ে এখনো চিৎকার করে ওঠেন। কেন এমন হয় কেউ সঠিক বলতে পারেন না, তবে কেউ কেউ সেই রাতের ঘটনাটাকে টেনে এনে বলতে চান মহিলাটি আসলে মানুষ নন, মানুষরূপী প্রেতাত্মা। তারই খপ্পরে পড়ে ওসির এই দশা। এই অলৌকিক ঘটনা লোক মুখে ছড়াতে ছড়াতে বহুদূর ছড়িয়ে পড়েছে।